দর্শক, ব্রেকিং নিউজ, সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে। একই প্ল্যান শুরু করেছেন সমন্বয়কদের সাথে ডক্টর ইউনূস। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। সেনাবাহিনীর চাপ মুক্তের নাটকও ডক্টর ইউনূসকে রক্ষা করবে না। সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের আলাপ হয়েছে এবং এই আলাপটি যমুনা পর্যন্ত, সরকার পর্যন্ত এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আলাপের বিষয়বস্তুটা জেনে গেছে। সেনাবাহিনী সম্পর্কে তিনি বলছেন যে এই মুহূর্তে সেনাবাহিনীর বর্তমান বাংলাদেশকে কন্ট্রোলিং বলেন বা স্থিতিশীল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উপদেষ্টার পদত্যাগ নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তখন দৈনিক মানবজমিন নতুন একটা তথ্য সামনে নিয়ে এসেছে এবং তারা বলতে চাইছে যে পদত্যাগের ব্যাপারটা যমুনাতে আর নেই, যমুনা পদত্যাগের ব্যাপারে প্রস্তুতি আর নিচ্ছে না। আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনো নাটক করছেন, এখনো খেলছেন। অনেকের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন। বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে ক্যান্টনমেন্টে আপনার 5ই আগস্টের পর যারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল এরকম অনেকজনের তালিকা কিন্তু ইতিমধ্যে আপনার প্রকাশ করেছে। এটি আমরা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। ঘন ঘন উপদেষ্টা মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলরা বৈঠক করতেছে। আসলে আমাদের বাংলাদেশে কি হতে চলেছে দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। ইতিমধ্যে আমাদের হাতে সমস্ত তথ্য এসে পৌঁছেছে বাংলাদেশে কি হতে চলেছে সামনে। দর্শক, বেশি কথা বলতে চাই না, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। সেনাবাহিনীর চাপ মুক্তের নাটকও ডক্টর ইউনূসকে রক্ষা করবে না। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নাটক মঞ্চায়ন হতে দেখলাম। এই পদত্যাগ নাটকটি আসলে কেন, কী কারণে? আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে গত বুধবার সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে এবং সেই অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের আলাপ হয়েছে এবং এই আলাপটি যমুনা পর্যন্ত, সরকার পর্যন্ত এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আলাপের বিষয়বস্তুটা জেনে গেছে। এই আলাপ যখন হচ্ছে তখন ডক্টর ইউনূস আসলে ভয় পেয়ে গেছেন। আশঙ্কা করেছেন যে আমারও কি তাহলে 5 আগস্ট বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বা আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছিল, সেনা অনাস্থা থেকেই তো পতনটা হয়েছিল, তাহলে কি আমারও সেই ধরনের পরিণতি হতে যাচ্ছে? এই পরিস্থিতিটা আঁচ করে ডক্টর ইউনূস অত্যন্ত কৌশলী মানুষ। কতটা কৌশলী মানুষ, এদেশের মানুষকে কতটা শোষণ করেছে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রত্যেকটা বিষয় যদি বিশ্লেষণ করেন, যে আজকে ফোনে যে কথা বলেন, আমি তার আগে একটু বলে নেই তার শোষণের। আজ থেকে ধরুন 97-98 সালে গ্রামীণ ফোন এসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকমের মালিকানা নরওয়ের প্রতিষ্ঠানের সাথে। একটা 20 টাকা দিয়ে একটা সিম কার্ড তৈরি করা হয়। সেই 20 টাকার সিম আপনাদের কাছে কত করে বিক্রি করেছে একবার চিন্তা করুন তো। একদম শুরুতের হিসাব বাদ দেন, তারপরেও ধরুন 2003-04 সালের দিকে একটা সিম কার্ড বিক্রি করেছে 6,000 টাকা, 5.5 থেকে 6,000 টাকা, 20 টাকার একটা সিম কার্ড। জাস্ট সংযোগ, এই টাকাটা করে বিক্রি করে তার পকেটে ঢুকেছে এবং বিদেশে পাঠিয়েছে বিদেশিদের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন শোষণকারী এবং এমন কৌশলী, সেই কৌশলী লোকটা বুঝতে পেরেছে যে তার পরিণতিটাও ভয়াবহ দিকে যাচ্ছে। এখন কি করতে হবে? বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় একটা নাটক মঞ্চায়ন করো। দেখুন, নাটক আরও কেন, তার স্বাভাবিক কাজকর্ম কিন্তু বন্ধ হয়নি। বুধবার সেনা বৈঠকের পরে বৃহস্পতিবারে ডক্টর ইউনূসের যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো ছিল, উপদেষ্টা পরিষদের বৈঠক, মন্ত্রী পরিষদের বৈঠক যেটি হয়, এই মন্ত্রী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং ওই সিদ্ধান্তগুলো পরবর্তীতে সংসদে পাশ হয়। এখন সেটি উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এই বৈঠকটি এতটা গুরুত্বপূর্ণ। এই বৈঠকেও 5টি গুরুত্বপূর্ণ আইন পাশ করেছেন এবং বৈঠকের পরে দিনের দ্বিতীয়ার্ধ থেকে তিনি শুরু করেছেন পদত্যাগ নাটক। উপদেষ্টা পরিষদ দিয়ে বিস্তার লাভ ঘটিয়েছেন এবং সন্ধ্যায় ডক্টর ইউনূসের রাজনৈতিক দল এনসিপির নেতা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, সেই এনসিপি নেতাকে বললেন যে তুমি এমন একটি বার্তা দিয়ে দাও যে আমি পদত্যাগ করতে মনস্থির করেছি। এবং এই আলাপটি কিন্তু ডক্টর ইউনূস একদম নিজেদের খুব কাছের কিছু লোকের মধ্যে সীমিত করে রেখেছিলেন। সার্বিকভাবে বিস্তার করে এই নাটকটি করেননি, যার কারণে ব্যাপক সার্বিক লোকজনের মধ্যে ডক্টর ইউনূসপন্থী, এনসিপি পন্থী বা জামাতপন্থী, তাদের মধ্যে কিন্তু কান্নার রোল পড়ে গিয়েছিল।
তারা ভেবেছিল বিষয়টা সত্যি সত্যি, কিন্তু আসলে তো ছিল এটি নাটক। এই নাহিদ ইসলাম এটি বিস্তার লাভ করিয়ে দিলেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাইছে। সেই বৃহস্পতিবার সন্ধ্যা, রাত, মধ্যরাত পর্যন্ত জল্পনা কল্পনা, ডক্টর ইউনূসকে বোঝানো। আবার দেখুন শুক্রবারে এক অনুষ্ঠানে গিয়ে এক উপদেষ্টা আর এক বার্তা দিলেন যে শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি। রিজওয়ানা হাসান বন ও পরিবেশ উপদেষ্টা একদিকে নাটক করছেন, আবার আরেকদিকে আর এক উপদেষ্টা বলছেন আমরা নির্বাচনের জন্য দায়িত্ব নেইনি। এইভাবে বৃহস্পতিবার চললো, শুক্রবার চললো, শনিবার এলো। শনিবারে আবার জাতীয় অর্থনৈতিক পরিষদ, এটি খুব সরকারের একটা গুরুত্বপূর্ণ পরিষদ, এখানে বিশেষ করে বাজেটওয়ারি আলাপ হয়, অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে আলাপ হয়, বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলাপ হয়। সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষে আরেকজন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি পরিকল্পনা উপদেষ্টা, তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন না বা পদত্যাগ করছেন না, তিনি থাকছেন, উপদেষ্টা পরিষদও থাকছে। এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল। এবং এটি আমি খানিকটা গতকালকেও বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য, অন্য কারো চাপ নেই। আমি রাজনৈতিক দলের কথা বলবোই না। যদি বিএনপি মাঠে আছে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে, সাময়িক স্থগিত করেছে। বিএনপি ক্ষমতার কারণে, ক্ষমতা যদি তাকে দেওয়া হয়, দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয়, বিএনপি ম্যানেজ হয়ে যাবে। আমি বিএনপির কথা বলছি না, বলছি যে সেনাবাহিনীর চাপে আসলে অফিসার্স অ্যাড্রেসে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর। নির্বাচনটা দ্রুত হতে হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। করিডোর নিয়ে আলাপ হয়েছে, বন্দর নিয়ে আলাপ হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। এই যে চাপটা, এই চাপটা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মনস্তাত্ত্বিক চাপ শুরু হয়ে গেছে। সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন। এই চাপ থেকে তিনি একটি সিম্প্যাথি পাবার আশা করছেন, প্রত্যাশা করছেন। কিন্তু তিনি কি সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সিম্প্যাথি পাবেন এই নাটকটি করে? আসলে পাবেন না। গত 10 মাসে তার কর্মকাণ্ড সিম্প্যাথি পাবার মতো নয়। তার যারা অনুসারী, এনসিপি, জামাত বা এই যারা, তাদের যে সিম্প্যাথি, তাদের সিম্প্যাথি তার প্রতি থাকবেই। তাদের বাঁচা মারবার প্রশ্ন আছে, তাদের ডক্টর ইউনূসকে রাখতেই হবে, নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা মারবার প্রশ্ন আছে। কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর, সেনাবাহিনীর সিম্প্যাথি কিন্তু অর্জন করা সম্ভব হবে না। ডক্টর ইউনূস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন, বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার, এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয়, করবার আলাপ শোনা গিয়েছিল। আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে। তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুনভাবে আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনূস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন, এটি প্রতীয়মান হচ্ছে। তো যত নাটকই করুন না কেন, আসলে শেষ বিচারে রক্ষা হবে না। সেনাবাহিনী আপনাকে ছাড়বে না, সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না। আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে, এটি এক প্রকার নিশ্চিত। নাটক করে রক্ষা পাবেন না। আরেকটি জিনিস লক্ষণীয়, আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন, মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে। মিডিয়ার প্রবল শক্তি আছে। মিডিয়ার গলা বন্ধ করে, কণ্ঠ বন্ধ করে রাখা হয়েছে। গতকালকে কিছু ঘটনা ঘটেছে, পরশুদিন কিছু ঘটনা ঘটেছে। পরশুদিন থেকে একটি পত্রিকা আমার চোখে পড়লো, যে কালের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনূসের নানা রকম অতীতের অনিয়মগুলো সামনে আনছে। গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে। গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকের একটা সাংবাদিক সম্মেলন ছিল। সেই সাংবাদিক সম্মেলনে মিডিয়া উপস্থিত ছিল না, মাত্র 5 জন সাংবাদিক উপস্থিত ছিল। অর্থাৎ মিডিয়াও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং পরিস্থিতি যে ঘুরে যাবে, যতই নাটক করুন, যতই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করুন কিংবা যত সর্বদল বৈঠক করুন, লাভ হবে না। এবং ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকালকে একটা হুমকি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, যে এখতিয়ার বহির্ভূত আলাপ, অন্য নানা পয়েন্ট আছে এই বিবৃতিটাতে। আমি গতকালকের আলাপেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে সেনাবাহিনীকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয়েছে যে এখতিয়ার বহির্ভূত আলাপ, এই এখতিয়ার বহির্ভূত আলাপগুলোর কথা সেনাবাহিনী নিয়ে ডক্টর ইউনূস পন্থীরা কয়েকদিন ধরেই বলছে। গতকাল রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সরকারের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোন জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন? দেশের সকল জনগণ, দেশের আপামর জনগণ কি ডক্টর ইউনূসের সাথে আছে? নেই তো। সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যতই নাটক করুন না কেন, অন্ততপক্ষে সেনাবাহিনী ছেড়ে দেবেন। আমি গতকালকে বলেছি, আবারও এই ভিডিওটা করলাম এজন্যই যে
যত নাটক করুন না কেন, হয়তো আজকে কালকেই আপনি যাবেন না, তবে আপনারা যেতে হবে। এবং এই কথাটিও আমি বলে রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আগামী নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। যত নাটকই করুন না কেন, বারবারই বলছি যে যত নাটক করুন না কেন, কাজেই নাটক করে পাওয়া আমাদের অভিমানী প্রধান উপদেষ্টা এখনও নাটক করছেন, এখনও খেলছেন, অনেকের কাছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে উঠছে এবং অনেকে সেই মন্তব্যগুলোই করছেন। আচ্ছা, শনিবার সন্ধ্যায় বিএনপিকে, এনসিপিকে, জামাত ইসলামীকে কেন বৈঠকের জন্য ডাকা হলো? বৈঠক সম্পর্কে বলছি, তার আগে একটু মনে করিয়ে দিই। গত 9.5 মাসে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকগুলো করেছেন, নিশ্চয়ই আপনাদের মনে পড়ে, এর সবকটিই প্রায় যখন তিনি বিপদে পড়েছেন অথবা কোনো বিষয়ে যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সরকারের উপদেষ্টা, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন। যেমন ভারত বিরোধী অবস্থান কেমন হবে সেই বিষয়ে একবার সবাইকে ডাকলেন। আবার 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যে সরকারি ছুটি ছিল সেটি বাতিল করা হবে কিনা সে বিষয়ে ডাকলেন। এরকম যখনই কোনো রকম সমস্যায় পড়েছেন নিজের জায়গা থেকে তখন রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, কিন্তু নির্বাচন ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে কখনোই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেননি। এবারও তিনি বিপদে পড়েছিলেন মানে তিনি বিপদ অনুভব করছিলেন। সেনাপ্রধান গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে যে জনপ্রত্যাশার কথাগুলো তার কণ্ঠে প্রতিধ্বনিত করলেন, সেখান থেকে মনে হলো যে তিনি সম্ভবত বিপদে পড়তে যাচ্ছেন, এবং যার কারণে আমরা কিছু নাটক দেখলাম পদত্যাগের। তার পরবর্তীতে কেউ তাকে পরামর্শ দিল, বিশেষ করে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, যে সবাইকে নিয়ে রাজনৈতিক আলোচনা করতে হবে, সবাই যে তার সঙ্গে আছে সেটি প্রমাণ করতে হবে। সেই জায়গা থেকে প্রাথমিকভাবে শনিবার বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপিকে ডাকা হলো। রোববার আবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এখন এই বৈঠকে গিয়ে বিএনপি কী করলো? বিএনপির অবস্থাতেও মানুষ অনেক হতাশ, অনেক। তারা সেই গতানুগতিক দাবি তুললো, না তুলে উপায় নেই, কিন্তু কতখানি কথা আদায় করতে পারলো? বিএনপির দাবিগুলোর মধ্যে কী আছে বা কী ছিল যেটি গণমাধ্যম জানিয়েছে? তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, তারা একটি রোড ম্যাপ দাবি করেছে, তারা নতুন যে দাবিটি সাম্প্রতিক সময়ে সংযোজন হয়েছে, সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তাদের অপসারণ দাবি করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে। আর এর বাইরে আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার চলবে, পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে সেই সরকারের সময় বিচার অব্যাহত থাকবে, তার জন্য নির্বাচন থেকে থাকবে না। আর সংস্কার যেগুলো হওয়ার কথা বা ঐকমত্য ভিত্তিতে যেগুলো সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলোও চলবে, নির্বাচিত সরকার এসেও বাকিগুলো করবে, এই কথাগুলো। এখন সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বললেন? বিএনপির উত্তর হচ্ছে, যেমন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলছেন, আশ্বাসের বিষয় ওনারা দেখবে, তোমরা তো দেখেই আসছে, আপনারা কি আদায় করলেন? আসলে কতটুকু বিএনপি আদায় করতে পারছে বা পারছে না, বিএনপি কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে কি হচ্ছে না, এটা তো একান্তই তাদের নিজস্ব বিষয়, তাই না? মানুষের যদি প্রত্যাশা বা মানুষের যদি চাওয়া কত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা যায়, যদিও বিএনপি সেই দাবিগুলো করছে, কিন্তু বিএনপির যে মাঝে মধ্যে কথাবার্তা বা যে কর্মকাণ্ড, সেখানে মানুষ হতাশ, তারা নরম গরম খেলা খেলেই যাচ্ছে। কী লাভ হলো এই বৈঠকে? এবং আমি বলছিলাম, প্রধান উপদেষ্টা যখন বিপদে পড়েন তখনই হৈ হৈ করে সবাইকে নিয়ে বসেন। এই অভিযোগগুলো তো নিশ্চয় আমি জানাচ্ছি না, এই অভিযোগগুলো রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষ নেতা তারাই একাধিকবার বলেছেন, আমার সঙ্গে বিভিন্ন টকশোতে যারা কথা বলেছেন তারাও এই কথাগুলো বলেছেন। তাহলে এখনও পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রতি এক ধরনের বিশ্বাস রাখা হচ্ছে, আস্থা রাখা হচ্ছে, না অন্য কোনো ধরনের বিপদের আলামত তারা দেখছে? কী বিপদ হতে পারে তার উপর আস্থা না রাখলে? এবং নাটক যে চলছে সরকারের, তার আরও একটি জলজান্ত উদাহরণ, একটা সবচেয়ে বড় প্রমাণ, সেটি হচ্ছে শনিবার একনেক বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের সদস্যদের যেই রুদ্ধদ্বার বৈঠকটি হলো, সেই বৈঠকের পরে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে প্রথমবারের মতন একটি বিবৃতি এলো জাতির সম্মুখে। সেই বিবৃতিতে কী বলা হয়েছে এর আগে আমি উল্লেখ করেছি অন্য প্রসঙ্গে, কিন্তু সেভাবে ব্যাখ্যা করিনি, একটু খেয়াল করুন। বিবৃতিটা অনেক বড় এবং সেখানে একটা পর্যায়ে লেখা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে অর্পিত 3টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার এবং বিচার, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাহলে
এই যে কথাগুলো বলল, এর মধ্যে অবশ্যই কিছু বিষয় তো দৃশ্যমান, যে অযৌক্তিক দাবি দেওয়া কিংবা উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি বিভিন্ন স্টেক হোল্ডাররা তো করছেন সরকারের কিংবা রাজনীতির। দুটি শব্দ, উদ্দেশ্য প্রণোদিত এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্য, কাকে মিন করলো উপদেষ্টা পরিষদ? সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেদিকেই কি ইঙ্গিত করা হলো? এবং এই কথা তো সরকারের যারা ঘনিষ্ঠ, সরকারের যারা আশীর্বাদ পুষ্ট, তারা হুঙ্কার ছেড়ে এখনও বলছেন, যদিও শনিবার থেকে একটু কণ্ঠটা নেমে গেছে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে সেনাবাহিনীর মাধ্যমে। তারপরেও সরকারের পক্ষ থেকে এই কথাটি এসেছে। সেনাপ্রধান কোনো ধরনের এখতিয়ার বহির্ভূত বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেননি, যদি তারা এটিকে মিন করে থাকেন। সেনাপ্রধান যা বলেছেন, রাষ্ট্র পরিচালনার অন্যতম স্টেক হোল্ডার এখন সেনাবাহিনী। দেশে কোনো সাংবিধানিক সরকার আছে কিনা তা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে, এবং 5 আগস্ট যেভাবে সেনাপ্রধান নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নিয়েছিলেন, সেই জায়গা থেকে তার বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নীত করার জন্য তিনি এই কথাগুলো, এই দাবিগুলো করতেই পারেন। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে বাংলাদেশে কিছুদিন পরপরই সংঘর্ষ লাগতেছে। এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইলে, আসলে কি তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন নাকি এটা সেনাপ্রধানকে ফাঁসানোর জন্য? দর্শক, আপনারা ভিডিওর প্রতিবেদনে ইতিমধ্যে বিস্তারিত তথ্য জেনে গেছেন। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি, জামাত, এনসিপি এই 3 দলের সঙ্গে বৈঠক করতেছেন। তাছাড়া বাংলাদেশের আরও বিশেষ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন। আসলে আমাদের বাংলাদেশকে নিয়ে সামনের প্ল্যান কি, সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যে কিছুটা পাওয়া যাচ্ছে, আবার কিছুটা ক্যামেরার আড়ালে রয়েছে। দর্শক, আস্তে আস্তে আপনারা সমস্ত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। আশা করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।